আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আচ্ছা, আমি প্রথমেই দুঃখিত বলছি, কারণ গত ক্লাসটাতে একটু সমস্যা হয়েছিল। ইন্টারনেট সমস্যার কারণে গত ক্লাসটাতে কিন্তু বেশ সমস্যা হয়েছিল। আমি কিন্তু পুরো ক্লাসটাই তোমাদের গত ক্লাসে কিন্তু কন্টিনিউ করেছিলাম। কিন্তু দেখা গিয়েছে সমস্যার কারণে, নেট প্রবলেমের কারণে দেখা গিয়েছে তোমাদের ক্লাসটা পরে আমি যখন রেকর্ডিং দেখেছি ঠিকভাবে আসেনি। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমস্যা নেই। আজকে তোমাদের ওই ক্লাসের টপিক সহ আজকের যে টপিকস সবগুলো আলোচনা করব। আর ইনশাল্লাহ ক্লাসের পরে তোমাদের যে টপিকসটা নিয়ে আলোচনা করব আশা করি সমস্যা থাকবে না। আচ্ছা, আর প্রথমেই তোমাদেরকে বলছি, প্রথমেই তো তোমরা তোমাদের যে আইডি নাম্বার বা রোল নাম্বারটা লিখে কমেন্ট করবে। তাহলে কি প্রতি ক্লাসে একই কথা বলি কিন্তু যে যারা আইডি নাম্বার বা রোল নাম্বার লিখে যে কোনো ক্লাস চলাকালীন, লাইভ চলাকালীন যখন ক্লাসটি হতে থাকে সেই সময়ে যদি তোমরা কমেন্ট করো তাহলে আমরা বুঝি তোমরা লাইভ ক্লাসটির সাথে আছো বা লাইভ ক্লাসটি দেখছো এবং শুনছো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আইডি গুলো লিখে কমেন্ট করো, এবং যে টপিকসটা পড়াবো সেই টপিকস এর কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা বলবে। আর এটা নিয়ে নিজেদের মধ্যে কোনো কমেন্ট করা যাবে না। কমেন্ট করে রাখলে আমি আজকের ক্লাসের শেষে উত্তর দিব, কিংবা পরবর্তী ক্লাসে নোট করে রাখবো। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি ওই সমস্যাটার উত্তর দিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা গত ক্লাসে আমরা বিগত সালের পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু দেখিয়েছিলাম। সেটা ছিল টেন্সের উপর এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর। তো আজকের ক্লাসটা হবে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়েও কিন্তু পূর্ববর্তী ক্লাসে প্রশ্ন সেকশনে প্রশ্ন কিন্তু এসেছিল। তো আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ানো শেষ হলে আমি আবার তোমাদের বিগত সালের যেসব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পরীক্ষায় এসেছিল সেগুলো তোমাদেরকে আবার প্র্যাকটিসের জন্য দেখাবো। তো তাহলে আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা শুরু করে দিই। আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি। এটা কিন্তু খুবই সহজ। হ্যাঁ, এটা কিন্তু খুবই সহজ। আমি বলেছিলাম যে প্রথম রুলটাই যদি আমি বলি তাহলে কি, সাবজেক্ট যেরকম হবে, যেমন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও কিন্তু প্লুরাল হবে। তার মানে হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বটা যেরকম হবে সেই এগ্রিমেন্টটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, তাহলে এখানে আমাদের বেশ কিছু রুল আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে। বেশ অনেকগুলো রুল আছে। ইভেন রুলগুলো কিন্তু বেশ মজার এবং সহজ। তোমরা যদি একটু খেয়াল করে রুলগুলো পড়ো তাহলে আমার মনে হয় পরীক্ষাতে কোনো সমস্যা হবে না। এবং পরীক্ষাতে কিন্তু একই টাইপের রুল থেকে উদাহরণগুলো আসে। সো এত ঘাবড়ানোর কিছু নেই। অনেকে ভাবতে পারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা আবার কি, হয়তো কঠিন। কিন্তু না, মোটেও কঠিন না। এটা খুবই সহজ। ইভেন অন্যান্য কিছু যে গ্রামাটিক্যাল ব্যাপার আছে ওগুলোর থেকেও সহজ। ইভেন এটা কিন্তু আহ, তোমাদের পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরবর্তীতে যে পরীক্ষা হবে ওই পরীক্ষাগুলোতেও কিন্তু তোমাদের আসবে। তাই যখন এটা আমি পড়াবো তোমরা একটু মনোযোগ দিয়ে আমার সাথে প্রেজেন্টেশনটা দেখবে। আচ্ছা, তাহলে প্রথমটা বলি। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয় এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। তাহলে এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, তোমরা একটু দেখো কি হয়েছে। দ্য কালার অফ হিজ আইজ বি ব্লু। আচ্ছা, এই বাক্যটার শুরুতে তোমরা একটু স্টার মার্ক দিবে এবং এই বাক্যটা তোমরা খাতায় লিখবে। আমি কিন্তু বলেছি পড়ার মাঝে ইম্পর্টেন্ট কিছু থাকলে আমি তোমাদেরকে বলে দিব, এবং ওটা কিন্তু অবশ্যই খাতায় নোট করে রাখবে। এটা কিন্তু বিগত সালের বেশ কয়েকবার পরীক্ষায় তোমাদের এসেছে। হ্যাঁ, তো সেই জন্যই কিন্তু আমি আলাদাভাবে এই বাক্যটার কথা বললাম বা এই নিয়মটার কথা বললাম। এটা হচ্ছে সব থেকে সহজ নিয়ম এবং সব থেকে সহজ উদাহরণ, কিন্তু এটা পরীক্ষায় বারবার এসেছে। তাই এত সহজ কিছু কিন্তু কি পরীক্ষায় ভুল হওয়া যাবে না। এই সহজ প্রশ্নের উত্তর কিন্তু আমাদের পরীক্ষায় দিতে হবে। আচ্ছা, তাহলে এটা কি, দ্য কালার অফ হিজ আইস, এখানে বি ভার্ব আছে, বি ব্লু।
আচ্ছা, আমি কিন্তু শুরুতেই বলেছি সাবজেক্ট কি হবে, সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদের যে বি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে বা এমনিতে যে ভার্ব আছে, সেই ভার্বটা কিন্তু হবে। এখানে তাহলে কি হবে? দ্য কালার অফ হিজ আইস। এখানে দেখো হিজ, হিজ মানে কি? একজন ব্যক্তিকে বলা হয়েছে, তাই না? তাহলে সাবজেক্টটা বোঝা যাচ্ছে কি? সিঙ্গুলার। দ্য কালার অফ হিজ আইস। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এখানে কি হবে? ইজ হবে। দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু। আচ্ছা, তোমরা যদি, আমি যখন যে বাক্যটা পড়াবো আমি কিন্তু এখানে শুধু উদাহরণটা দিয়ে দিয়েছি, এখানে কিন্তু কারেকশন যে ব্যাপারটা সেটা কিন্তু দেইনি। তোমরা যখন আইডি নাম্বারটা লিখবে বা যাদের আইডি নাম্বার লেখা হয়ে গিয়েছে, তারা, আমি বাক্যটা যখন পড়াবো, রুলটা পড়ানোর পর মানে নিয়মটা পড়ানোর পর বাক্যটা যখন বলবো, তখন তোমাদের কিছু সময় দিব যে এই ব্রেকেটের ভিতর বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ কি হবে সেটা বসানোর জন্য। আমি তোমাদের কাছে কমেন্ট আশা করব, তোমরা কি হবে ভার্বের সঠিক ফর্মটা তোমরা একটু কমেন্টে লিখবে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, তোমরা উদাহরণগুলো বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে রুল টুটা আমরা একটু পড়ি। দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন বা প্রোনাউন এন্ড, আমি আবার বলছি, দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন বা প্রোনাউন এন্ড দ্বারা যুক্ত হলে তাদের ভার্ব ভার্ব এবং প্রোনাউন প্লুরাল হয়। হ্যাঁ, এটার উদাহরণটা আমরা কি বলবো? সেটা হচ্ছে দেখো, জামাল এন্ড কামাল হ্যাজ গন টু হিজ নেটিভ প্লেস। এখানে কি? এখানে বলা হয়েছে দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন, জামাল এন্ড কামাল, ওরা কি হয়েছে? এন্ড দিয়ে যুক্ত হয়েছে, দুইটি সিঙ্গুলার নাউন এন্ড দিয়ে যুক্ত হয়েছে। তাহলে কি হবে? যদি এন্ড দিয়ে যুক্ত হয় দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন, সেই ক্ষেত্রে কিন্তু তাদের ভার্ব কিন্তু প্লুরাল হবে সাবজেক্ট অনুযায়ী। কারণ শুরুতে বলা হয়েছিল যদি সাবজেক্ট একটা থাকে বা সিঙ্গুলার থাকলে সেই ক্ষেত্রে সিঙ্গুলার হবে। কিন্তু যেহেতু এখানে সাবজেক্ট দুটো আছে, সিঙ্গুলার নাউন আছে, তো সেখানে কিন্তু কি হবে? এখানে কিন্তু ভার্ব হবে এবং প্রোনাউন হবে প্লুরাল। আচ্ছা, সেক্ষেত্রে কি হবে দেখো, এখানে বলা আছে জামাল এন্ড কামাল হ্যাজ গন টু হিজ নেটিভ প্লেস। আচ্ছা, সেই ক্ষেত্রে জামাল এন্ড কামাল হ্যাজের এখানে কি হবে? হ্যাভ হবে। হ্যাঁ, হ্যাজের এখানে হ্যাভ হবে। যেহেতু প্লুরাল সাবজেক্ট, সো ভার্বও প্লুরাল হবে। আর দেখো এখানে প্রোনাউনটা কি? এখানে প্রোনাউনটা হচ্ছে হিজ। যেহেতু এখানে দুটি ব্যক্তিকে বোঝানো হয়েছে বা দুজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, সেই ক্ষেত্রে তাদের হিজের ওখানে দেয়ার হবে। ঠিক আছে, তাহলে কি হবে? দেয়ার। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের দুটো জিনিসের পরিবর্তন হচ্ছে। তোমাদের যদি পরীক্ষায় এরকম আসে জামাল এন্ড কামাল হ্যাজ গন টু হিজ নেটিভ প্লেস, এখন তোমরা যদি পরীক্ষা দাও জামাল এন্ড কামাল হ্যাজ গন টু দেয়ার, অথবা তোমরা যদি দাও জামাল এন্ড কামাল হ্যাভ গন টু হিজ, মানে হচ্ছে তোমরা ভার্বটি চেঞ্জ করলে কিন্তু প্রোনাউনটি চেঞ্জ করলে না, অথবা প্রোনাউনটি চেঞ্জ করলে ভার্বটি চেঞ্জ করলে না, তাহলে কিন্তু কি? তাহলে কিন্তু এটা হবে না। তো তোমাদের অবশ্যই যখন এরকম কোনো বাক্য আসবে, তখন কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে প্রোনাউনটি কি আছে, ভার্বটি কি আছে। ইভেন সাবজেক্ট অনুযায়ী ভার্ব এবং প্রোনাউন দুটোই চেঞ্জ হবে। আমি দেখো তোমাদের এখানে গ্রিন মার্ক করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আচ্ছা, আশা করি রুল ওয়ান এবং রুল টু তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে দেখো রুল থ্রি। রুল থ্রিটা কি আছে? এন্ড দ্বারা যুক্ত সাবজেক্ট গুলো যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তবে তাদের পরবর্তী পরবর্তী ভার্ব এবং প্রোনাউন সিঙ্গুলার হয়। কি? এন্ড। দেখো আবার দেখো এখানে এন্ড দ্বারা যুক্ত সাবজেক্ট গুলো যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তোমরা একটু নোট করবে এখানে একই ব্যক্তি বা বস্তু। হ্যাঁ, এখানে এন্ড দ্বারা যুক্ত হলেও একটু আগে যেরকম জামাল এবং কামাল কিন্তু দুটো ব্যক্তি ছিল, দুজন কিন্তু আলাদা আলাদা ব্যক্তি ছিল, কিন্তু এখানে বলা হয়েছে এন্ড দ্বারা যুক্ত হওয়া সত্ত্বেও যদি একই কাউকে বোঝায়, একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে তাদের পরবর্তী ভার্ব এবং প্রোনাউন কি হবে? সিঙ্গুলার হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কি দেখো, আমি যখন উদাহরণটা বলবো আশা করি ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। এখানে দেখো আছে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি বি প্রেজেন্ট। আচ্ছা, তাহলে কি বলেছি?
একই ব্যক্তি বা বস্তুকে কিন্তু বোঝানো হয়েছে। এখানে কিন্তু যিনি হেডমাস্টার, যিনি প্রধান শিক্ষক তিনি কিন্তু কি সেক্রেটারি। তাহলে কি এখানে কি একই পদবি বোঝানো হয়েছে এবং একই পদবি আলাদা কিন্তু একই ব্যক্তিকে বোঝানো হয়েছে। তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু ইজ হবে। এখানে একজন কমেন্ট করেছো আর, না না এখানে কিন্তু আর কিভাবে হবে? আমি কিন্তু বারবার বলছি পদবি কিন্তু আলাদা কিন্তু ব্যক্তি একই। কারণ যে প্রধান শিক্ষক হবে সে কি সেক্রেটারি হতে পারে না? অবশ্যই পারে। হ্যাঁ, সে অবশ্যই পারে। দুটো পদবি তো আলাদা হতেও পারে। তো ওই ক্ষেত্রে কিন্তু সমস্যা নেই। কিন্তু ব্যক্তি কিন্তু একজনই। যেমন মিস্টার রহিম হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি। সেক্ষেত্রে কিন্তু উনি কি? উনি কিন্তু দুটা পদবীর অধিকারী। সেই ক্ষেত্রে কিন্তু এখানে ইজ হবে, আর হবে না। তোমরা অনেকেই এখানে কমেন্ট করছো আর, একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু আর হবে না, এখানে ইজ হবে। কারণ দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, আমি কিন্তু বারবার বলছি পদবি কিন্তু আলাদা হলেও ব্যক্তি একই। সো এখানে ইজ হবে। এখানে আর হবে না। আচ্ছা, ঠিক আছে। আমি পরবর্তী উদাহরণটা যখন বলবো তখন আশা করি তোমরা যারা আর লিখেছো তাদের সমস্যা হবে না। আমি কিন্তু তোমাদের কমেন্ট গুলো দেখছি, হ্যাঁ। তোমরা তোমাদের কমেন্ট গুলো দেখছি, তো তোমরা বুঝার পরে তারপরে কমেন্ট করবে যে কি হবে। আমি পরবর্তী স্লাইডে যাই, তাহলে পরবর্তী উদাহরণটা দেখলে তোমাদের কিন্তু কি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী উদাহরণ দেখো। কিন্তু এন্ড দ্বারা যুক্ত সাবজেক্ট দুটি যদি ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায় এবং তবে ভার্ব কি হবে? প্লুরাল হবে। আচ্ছা, এক্ষেত্রে দেখো শুরুতে আমি বলেছিলাম কি? শুরুতে আমি বলেছিলাম আলাদা দুটো। হ্যাঁ, শুরুতে আমি বলেছিলাম আলাদা, বলেছিলাম যে যদি হচ্ছে আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেই ক্ষেত্রে এরকম হবে। কিন্তু যদি এরকম হয় যে হচ্ছে শুরুতে বলেছিলাম একই, কিন্তু যদি আলাদা হয় সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ভার্ব প্লুরাল হবে। এক্ষেত্রে দেখো কি, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি বি প্রেজেন্ট। এখানে কিন্তু কি হেডমাস্টার এবং সেক্রেটারি এখানে কিন্তু দুজন আলাদা। ইভেন আমরা এটা পার্থক্যটা কিভাবে বুঝবো যে কোন ক্ষেত্রে হেডমাস্টার এবং সেক্রেটারি আলাদা হবে, ইভেন কোন ক্ষেত্রে দুইটা পদবি একই বুঝাবে, আমরা কিভাবে বুঝবো? সেই ক্ষেত্রে আমরা এখানে দেখো আর্টিকেল ব্যবহার করেছি। এই বাক্যটাতে আর্টিকেল ব্যবহার করা হয়েছে দা হেডমাস্টার এন্ড দা সেক্রেটারি। ঠিক আছে, এখানে কিন্তু দেখো তোমাদের ডেফিনিট আর্টিকেল মানে দি কিন্তু হচ্ছে যে দুইবার ব্যবহৃত হয়েছে। তার মানে হচ্ছে দুজন কিন্তু আলাদা আলাদা ব্যক্তি। হুম এখানে কিন্তু দুজন আলাদা আলাদা ব্যক্তি। শুরুতে ছিল দা হেডমাস্টার এন্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট বলেছিলাম, যেখানে তোমরা অনেকে ভেবেছিলে আর হবে। কিন্তু এখানে দেখো দা হেডমাস্টার এন্ড দা সেক্রেটারি বি প্রেজেন্ট, এখানে কিন্তু দুটি আলাদা পদবি এবং কিন্তু ব্যক্তিও দুজনকে বোঝানো হয়েছে। সেই ক্ষেত্রে এখানে কি হবে? হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে বলতো? আহ, আর হবে। হ্যাঁ, তোমরা কিন্তু এখানে এখন অনেকে কমেন্ট করেছো আর হবে, ঠিক আছে। শুরুতে তাহলে যেহেতু একই বোঝানো হয়েছিল ব্যক্তিকে, সো শুরুতে ছিল ইজ আর এখানে আর হবে। ধন্যবাদ সকলকে যারা এখানে কমেন্ট করছো। আমি যেহেতু এখানে তোমরা কমেন্ট করছো আর হবে, তার মানে আমি বুঝতে পারছি যে তোমরা হয়তো বুঝতে পারছো আমার পড়াটি। আচ্ছা, এবার একটু ভিন্ন একটু টপিকস, সেটা হচ্ছে যে ইজ আর এর ব্যাপারটা শেষ। আহ, আচ্ছা, এবার দেখো, এবার আমি একটু 5 নাম্বার রুলটা তোমাদেরকে বলি, একটু খেয়াল করো। এন্ড এন্ড দ্বারা যুক্ত হয়েও যদি নাউন গুলো একটি মাত্র ভাব প্রকাশ করে তবে ভার্ব সিঙ্গুলার হয়। আমি আবার বলছি। আচ্ছা, এন্ড দ্বারা যুক্ত হয়েও যদি নাউন গুলো একটি মাত্র ভাব প্রকাশ করে, এখানেও কি, এখানে নাউন, দুটি নাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয়, হ্যাঁ, দুটি নাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয় কিন্তু ভাব প্রকাশ করবে একই, সেই ক্ষেত্রেও কিন্তু কি হবে? ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। এটাও কিন্তু কিছুটা ওই শুরুতে বলেছিলাম উদাহরণ আলাদা, রুল আলাদা, কিন্তু 3 নাম্বার রুলের মতো। মানে হচ্ছে এন্ড দ্বারা যুক্ত হয়ে যদি সাবজেক্ট সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে যেটার ক্ষেত্রে সিঙ্গুলার হতো, এটাও কিন্তু সেম। এটাতে শুধু বলা হয়েছে নাউন। হুম আচ্ছা, আমি একটু উদাহরণ দিই। উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ব্রেড এন্ড বাটার। দেখো, এখানে কিন্তু শুরুতেও কি মনে হতে পারে? ব্রেড এন্ড বাটার বি মাই ফেভারিট ব্রেকফাস্ট। এখানে মনে হতে পারে ব্রেড এন্ড বাটার দুটো একই জিনিস, কিন্তু না। সেই ক্ষেত্রে তোমাদের খেয়াল করতে হবে, যখন আমরা খাবারের কথা বলি কি ব্রেড এন্ড বাটার,
তখন কিন্তু কি একসাথে চলে আসে, ব্রেড অ্যান্ড বাটার, ব্রেডের সাথে বাটার। হ্যাঁ, সেই ক্ষেত্রে যেহেতু দুটো নাউন একটি মাত্র ভাবে প্রকাশ করবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটার ক্ষেত্রে ইজ হবে, আলাদা আলাদা না। যেমন দুটি ফলের কথা উল্লেখ থাকলো, অরেঞ্জ অ্যান্ড আপেল বি মাই ফেভারিট ব্রেকফাস্ট। আচ্ছা, এক্ষেত্রে কি হবে? এখানে কিন্তু আর হতো, কারণ এখানে কিন্তু দুটো আলাদা আলাদা ফল বোঝানো হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু আর হতো। আচ্ছা, তোমরা অনেকে কমেন্ট করছো এখানে ইজ হবে, ধন্যবাদ যারা কমেন্ট করছো, তার মানে বুঝতে পেরেছো। আবার এরপরের উদাহরণটা দেখো, স্লো অ্যান্ড স্টিডি উইন দ্য রেস। আচ্ছা, এটা কিন্তু একটা ইরোম্যান্ট ফেস টাইপের, মানে এটা একটা বাগধারা। হ্যাঁ, এটা কি অধ্যবসায়ের ফলে সাফল্যের লাভ ঘটে। তার মানে হচ্ছে এটা কিন্তু বাগধারা। আমরা যে খরগোশ আর কচ্ছপের গল্পটা পড়েছিলাম, স্লো অ্যান্ড স্টিডি উইন দ্য রেস। সো এখানেও কিন্তু স্লো অ্যান্ড স্টিডিটা কি একটি মাত্র ভাব প্রকাশ করেছে। এখানে কিন্তু তাহলে কি হবে? উইন্স হবে। হুম, এখানে কিন্তু উইন্স হবে। এখানে কিন্তু প্লুরাল অনুযায়ী হবে না, এখানে অবশ্যই ভার্বের সাথে এ যোগ হবে। যদি এরকম হতো ভার্বের সাথে ইএস যোগ করার হতো, তাহলে ভার্বের সাথে ইএস যোগ হতো, কিন্তু এখানে ভার্বের সাথে এস যোগ করার প্রয়োজন হয়েছে জন্য এখানে এস যোগ হয়েছে, সো ওয়েস হবে। আচ্ছা, আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কিন্তু কি 5টি রুল বুঝিয়েছি। তোমরা কি 5টি রুল এখন পর্যন্ত যেগুলো বুঝিয়েছি তোমরা কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে একটু কমেন্ট আশা করব যে হ্যাঁ তোমরা বুঝতে পারছো। তারপরে তোমাদের আমি পরবর্তী রুল যেটা আছে রুল 6 সেটাতে চলে যাব। তোমরা একটু কমেন্ট করবে বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তাহলে একটু লিখবে জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে রুল 6। রুল 6 কি আছে দেখো, এন্ড দ্বারা যুক্ত, রুল 6টা একটু বলছি। এন্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউন গুলোর প্রত্যেকটির পূর্বে ইজ, এভরি বা নো থাকলে তৎপরবর্তী ভার্ব প্রোনাউন সিঙ্গুলার হয়। আচ্ছা, তোমরা অনেকে লিখছো এখন যে হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আমি ধরে নিচ্ছি তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা এরপরের ইয়াটা যাই, এরপরের রুলটা তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, এন্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউন গুলোর প্রত্যেকটির পূর্বে, খেয়াল করো, এন্ড দ্বারা এটা একটু কি এন্ড দ্বারা যুক্ত হবে। হ্যাঁ, এন্ড দ্বারা যুক্ত হবে। আবার এরকম হতে পারে এন্ড দ্বারা যুক্ত নাও হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে এটা এই রুলের ক্ষেত্রে যে উদাহরণগুলো সেগুলো সাধারণত এন্ড দ্বারা যুক্ত হয়। এন্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউন গুলোর প্রত্যেকটির পূর্বে ইজ, এভরি বা নো থাকলে তার পরবর্তী ভার্ব ও প্রোনাউন সিঙ্গুলার হয়। দেখো, আমরা সাধারণত কি করি? সাধারণত ভাবি ইজ, এভরি, মানে এভরি বলতে বোঝায় যে সকলকে। হ্যাঁ, তাহলে কিন্তু কি সকলকে বোঝালে মনে হয় যে এটা প্লুরাল হতে পারে। হ্যাঁ, বা ইজ বলতে বোঝায় আবার প্রত্যেককে, কিন্তু না, এক্ষেত্রে কি হবে? একটু মনে রাখতে হবে যে এন্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউন গুলোর প্রত্যেকটির পূর্বে যদি নাউন গুলো সিঙ্গুলার থাকে, ইভেন তার পূর্বে যদি ইজ, এভরি বা নো থাকে, তাহলে পরবর্তী ভার্ব প্রোনাউন সিঙ্গুলার হয়। আচ্ছা, এটা এটা তোমাদের জাস্ট একটা জিনিস মনে রাখবে যে ইজ, এভরি, নো, এই তিনটা ওয়ার্ড, ইজ, এভরি, নো, এই তিনটা ওয়ার্ড থাকবে। এবং কি হবে? এবং কি হবে? ওই সিঙ্গুলার নাউন গুলোর পূর্বে এগুলো বসবে। হ্যাঁ, নাউনের পূর্বে যদি ইজ, এভরি, নো থাকে, তাহলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে, ভার্ব এবং প্রোনাউন, প্লুরাল হবে না। আচ্ছা, এটা আমরা একটু উদাহরণ দিই, উদাহরণ দিলে বোঝা যাবে। ঠিক আছে, সেটা হচ্ছে ইজ এভরি গার্ল হ্যাভ এ পেন। আচ্ছা, এখানে অনেকে লিখেছো হ্যাজ হবে। হ্যাঁ, হ্যাজ হবে। গুড, তার মানে হচ্ছে তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তার মানে তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদেরকে, তোমরা যারা কমেন্ট করছো। তার মানে হচ্ছে আমি যেহেতু এখানে উত্তর লিখে দিইনি, তো তোমরা যেহেতু লিখেছো ধরে নিচ্ছি তোমরা বই দেখছো না, ইভেন আমার স্লাইড দেখে উত্তর দিচ্ছ। সো এখানে হ্যাজ হবে। ইচ ইচ বয় এভরি গার্ল হ্যাজ এ পেন। হুম, যেহেতু কি গার্ল, গার্ল কিন্তু একটা সিঙ্গুলার নাউন। হ্যাঁ, এখানে গার্লস নেই, তাহলে হয়তো হ্যাভ হতো, কিন্তু যেহেতু গার্ল আছে সো এখানে হ্যাজ হবে। তাহলে কি দেখো আমাদের রুলটা কিন্তু মিলে গেল। সিঙ্গুলার নাউনের পূর্বে ইচও আছে, এভরিও আছে, সো এখানে কি হবে? এখানে হ্যাভ না হয়ে হ্যাজ হয়েছে। আচ্ছা, এরপরের উদাহরণটা দেখি। এভরি বডি, এভরি গার্ল অ্যান্ড এভরি চাইল্ড
কি বি ওয়েলকাম। তাহলে এক্ষেত্রে কি হবে দেখো, বয় এটাও কিন্তু সিঙ্গুলার, গার্ল এটাও কিন্তু সিঙ্গুলার, চাইল্ড এটাও কিন্তু সিঙ্গুলার। সেক্ষেত্রে এখানে কি হবে, ইজ, ইজ ওয়েলকাম অথবা ওয়াজ ওয়েলকামড। হ্যাঁ, এটা কিন্তু কি, এটা পাস্ট টেন্সেও কিন্তু হতে পারে। আমাদের কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এরকম না যে এটা শুধু প্রেজেন্ট ফর্মে হবে। এটা কিন্তু কি হবে, এটা তোমাদের পরীক্ষায় এরকম আসতে পারে, এটা কিন্তু পাস্ট পাস্ট ফর্মেও কিন্তু হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু পাস্ট ফর্মেও হতে পারে। তো এরকম কিন্তু না যে এটা প্রেজেন্ট ফর্মে হবে, এটা কিন্তু আমাদের পাস্ট ফর্মেও হতে পারে। আচ্ছা, তাহলে এখানে কি হবে, এভরিবডি, এভরি গার্ল অ্যান্ড এভরি চাইল্ড ইজ অথবা ওয়াজ ওয়েলকামড। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরের উদাহরণটা আমরা একটু দেখি। তারপর উদাহরণটা কি আছে, নো টিচার অ্যান্ড নো স্টুডেন্ট হেল্প দ্য পোর বয়। আচ্ছা, নো টিচার অ্যান্ড নো স্টুডেন্ট হেল্প দ্য পোর বয়। তোমরা অনেকে হেল্প লিখেছো ইডি যোগ করে, তাও হবে। অনেকে হেল্প লিখেছো এর যোগ করেছো, তাও হবে। দুটোই কারেক্ট হবে। আচ্ছা, তাহলে এখানে নো টিচার অ্যান্ড নো স্টুডেন্ট হেল্পস দ্য পোর বয়। আচ্ছা, ঠিক আছে, তোমরা অনেকে ইজ লিখেছো, ওয়াল লিখেছো, এটাও কারেক্ট হবে, সমস্যা নেই। শুধু এখানে আহ যেহেতু ভার্বটা ইজ আছে, যদি ওয়াচ করা হয় সেক্ষেত্রে ওয়েলকামটা যেহেতু আগে থেকে ছিল, এই জিনিসটা খেয়াল রাখতে হবে ভার্বের পরে ইডি যোগ আছে কিনা, বা ভার্বের পরে পাস্ট ফর্ম আছে কিনা। যদি পাস্ট ফর্ম থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা ওয়াচ যোগ করবে। হ্যাঁ, আর নো টিচার অ্যান্ড নো স্টুডেন্টের ক্ষেত্রে এটা যদি সাহায্য করতো বা করে, দুই ফর্মে যদি বাক্যটি লেখা যায়, সেক্ষেত্রে তোমরা এসও যোগ করতে পারো অথবা ইডিও যোগ করতে পারো। যারা হেল্পস দিয়েছো তারাও কারেক্ট, যারা হেল্প দিয়েছো তারাও কারেক্ট, যারা ইজ দিয়েছো তারাও কারেক্ট, অথবা যারা আগের বাকিটাতে ওয়াজ দিয়েছিলেন তারাও কারেক্ট। আচ্ছা, এবার আমরা আসি পরবর্তী একটি উদাহরণে, পরবর্তী একটি রুলে আমরা চলে আসি। আচ্ছা, তাহলে আমাদের দেখো 6টা রুল কিন্তু কিন্তু হয়ে গেল। প্রথমে কি মনে হচ্ছিল যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটু কঠিন হয়তো বা, কিন্তু না, ইনশাল্লাহ এটা সহজই হবে আশা করি। একটু জাস্ট মন দিয়ে শুনবে। এবার উদাহরণটা যে দেওয়া হয়েছে, এটা ওই রুল অনুযায়ী পড়ে কিনা, জাস্ট এটা যদি একটু মিলিয়ে দেখো, তাহলে কি হবে ইনশাল্লাহ, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আচ্ছা, দেখো এটা কি, এটা একটু বলি। এন্ড এর পর নো বা নট থাকলে, আমি আবার বলছি এন্ড, হ্যাঁ, এন্ড কথাটা খেয়াল রাখতে হবে। এন্ড এর পর নো বা নট থাকলে ভার্বটি এন্ড এর পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী হয়। আচ্ছা, কি বলছি, এন্ড এর পর সাধারণত এন্ড এর পরে থাকবে কি, থাকবে নো অথবা নট থাকবে। হ্যাঁ, নো অথবা নট যদি থাকে, তাহলে ভার্বটি এন্ড এর পূর্ববর্তী যে সাবজেক্ট সেটা অনুযায়ী কি হবে, হবে। আচ্ছা, এন্ড এর পরবর্তী যে সাবজেক্ট বা নট এর পরবর্তী যে সাবজেক্ট সেটা অনুযায়ী কিন্তু হবে না। আমাদের খেয়াল রাখতে হবে এন্ড এর শুরুতে কি লেখা আছে, ইভেন সেই সাবজেক্টটা কি আছে, সাবজেক্টটা কি প্লুরাল আছে না সিঙ্গুলার আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ভার্বটি বসাতে হবে। হুম, আচ্ছা, তাহলে দেখো এখানে কি হবে, এখানে দেখো রহমান অ্যান্ড রহমান অ্যান্ড নট হিজ সন্স হ্যাভ হেল্পড মি। তাহলে এখানে হ্যাভ আছে, হ্যাভ কি হবে এখানে, হ্যাভ কি ঠিক হবে? আচ্ছা, আমি আবার বলছি, রহমান অ্যান্ড নট হিজ সন্স হ্যাভ হেল্পড মি। হুম, তাহলে এখানে অ্যান্ড এর পূর্বের যে সাবজেক্টটি আছে রহমান, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? আমি আবার বলছি, অ্যাং এর পূর্বে যে সাবজেক্টটা আছে রহমান, রহমান কি একজন ব্যক্তি না কি অনেকগুলো রহমান? আচ্ছা, আমি বলে দিচ্ছি, রহমান অ্যান্ড হিজ সন্স হ্যাজ হেল্প মি, হ্যাজ হবে এখানে। ঠিক আছে, কেন হবে, এখানে কিন্তু রহমান কিন্তু একই ব্যক্তি, কিন্তু তার ছেলেরা কিন্তু কি হবে, ছেলেরা কিন্তু হচ্ছে অনেকগুলো ছেলে, কিন্তু আমাদের কি ভারটা কিন্তু তার কয়জন ছেলে এটা অনুযায়ী হবে না। এন্ড এর পূর্বে যেহেতু রহমান আছে, এবার রহমান যে একজন ব্যক্তি আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের কি হবে, হ্যাজ হবে। ঠিক আছে, আশা করি তোমরা আমি যে বলেছি
হয়তোবা একটু জটিল মনে হতে পারে বইয়ের ভাষা অনুযায়ী, কিন্তু না, তোমরা একটু আমার কথাটা জাস্ট একটু খেয়াল রাখবে, এন্ড এর পূর্বে যে সাবজেক্টটা আছে জাস্ট ওটা অনুযায়ী ভার্বটা বসিয়ে দিবে। এখন রহমানের জায়গায় যদি এরকম থাকতো জামাল বা কামাল বা যে কোনো একটা সিঙ্গুলার যদি সাবজেক্ট থাকতো, হ্যাঁ সিঙ্গুলার সাবজেক্ট যদি থাকতো, প্লুরাল না হতো, তাহলে কিন্তু কি হতো, আমার ভার্বটা হচ্ছে যে সিঙ্গুলারই হতো। আর যদি প্লুরাল থাকতো তাহলে প্লুরাল হতো। জাস্ট আমাদের এন্ড এর পূর্বের সাবজেক্টটা খেয়াল রাখতে হবে এটা কি আছে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা এর পরেরটাতে যাই। আচ্ছা, এর পরেরটাতে তোমরা দেখো। আচ্ছা, এরপরেরটা তোমরা দেখো, এরপরে আছে রুল 8। আচ্ছা, রুল 8 এ কি আছে দেখো, উইথ, টুগেদার, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ইন এডিশন টু, অ্যাকম্পানি বাই। ঠিক আছে, আমি আবার বলছি, উইথ, এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আমি এখানে যে, দেখো এখানে আমি যে কথাগুলো বলছি, হ্যাঁ, উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, এগুলো এই ওয়ার্ড, আমি যে ওয়ার্ড গুলো তোমাদেরকে বলছি এইগুলো একটু মনে রাখতে হবে। কারণ হচ্ছে এগুলো অনুযায়ী কিন্তু আমাদের ভার্ব বা সাবজেক্টটা হবে। সো আমাদের কিন্তু কি এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে যে এই ওয়ার্ড গুলো কোন কোন সাবজেক্টে যুক্ত আছে, বা সেটার সাবজেক্ট বা ভার্বটা কি হবে, মানে এটা এটা দিয়ে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সো এটা কিন্তু কি মুখস্থ, এর এই কয়টা ওয়ার্ড কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। কি কি? উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ইন এডিশন টু, অ্যাকম্পানিড বাই। এই কয়েকটা যদি থাকে তাহলে কোনো নাউন বা প্রোনাউন যুক্ত হলে পরবর্তী ভার্ব প্রথম সাবজেক্ট অনুযায়ী বসে। আচ্ছা, এখানে কি কোনো নাউন বা প্রোনাউন যদি যুক্ত হয় তাহলে পরবর্তী ভার্ব কি হবে, সাবজেক্ট অনুযায়ী বসে। এটা কিন্তু হচ্ছে যে মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সাবজেক্টটা কি, হ্যাঁ, ইভেন কি কি দ্বারা যুক্ত হয়েছে। নতুন নতুন কিন্তু নিয়ম আসবে, ওটা কোনো সমস্যা নেই। তোমরা হচ্ছে যে জাস্ট যদি প্র্যাকটিস করো যে হ্যাঁ এটা এরকম ছিল, এই ভার্বটা এরকম হবে, জাস্ট তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ কি তোমাদের কাছে শুরুতে একটু জটিল মনে হলেও পরবর্তীতে আর জটিল মনে হবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আর আমি যখন উদাহরণগুলো দিব তখন তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো কি আছে, লিলি, লিলি অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে কি হলো অ্যাজ ওয়েল অ্যাজ। আমি কিন্তু আবার বলছি যে উপরের যে কয়েকটি ওয়ার্ড আছে এই কয়েকটি ওয়ার্ড যদি কোনো একটা সেন্টেন্সে থাকে, যেমন লিলি অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স, হ্যাঁ, লিলি অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন। আচ্ছা, এখানে কি হবে বলতো, কোনো নাউন বা প্রোনাউন যুক্ত হলে ভার্বটি সাবজেক্ট অনুযায়ী হয়। অ্যাজ, আগে যে কিরকম ছিল, নট, নট দিয়ে যুক্ত ছিল, এবং নটের পূর্ববর্তী যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা যা হতো ভার্বও কিন্তু তাই হয়েছিল। যেমন রহমান, রহমান ছিল কি একটা সিঙ্গুলার, এটা একটা সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট ছিল, সিঙ্গুলার সাবজেক্ট ছিল। সো এখানে কি হয়েছিল, হ্যাজ হয়েছিল। এখানেও কিন্তু কি লিলি কিন্তু সিঙ্গুলার, এখানে কিন্তু প্লুরাল কিছু বোঝানো হয়নি। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে হ্যাজ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। অনেকেই লিখছো হ্যাজ হবে। সো ধরে নিচ্ছি তোমরা বুঝতে পারছো, যেহেতু এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, পূর্বে নট ছিল ও কারণে হয়েছিল, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে সেজন্য এখানে হ্যাজ হয়েছে। আচ্ছা, তারপরের উদাহরণটাতে যাই, দ্য হেডমাস্টার অ্যালং উইথ, আমি কিন্তু বলছি টুগেদার উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ইন এডিশন টু, এইগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, যে এগুলো কি হবে। আচ্ছা, তাহলে দা হেডমাস্টার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস, এখানে কিন্তু স্টুডেন্টস হচ্ছে ছাত্র ছাত্রীদের, ছাত্রছাত্রীদের সাথে বোঝানো হয়েছে, কিন্তু হেডমাস্টার যেহেতু একজন ব্যক্তি বোঝানো হয়েছে সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট অনুযায়ী এখানে হ্যাজ হবে। ঠিক আছে, তাহলে কিন্তু সেই অনুযায়ী এখানে হ্যাজ হবে। আচ্ছা, একটা উদাহরণ তোমাদেরকে দিইনি এখানে, কিন্তু যাদের বই আছে তারা দেখতে পারবে, বা আমি একটু বলে দিচ্ছি। হ্যাঁ, অ্যাকম্পানিড বাই, এটা একটু বলে দিচ্ছি। হ্যাঁ, মিস্টার আজাদ অ্যাকম্পানিড বাই হিজ চিলড্রেন হ্যাভ অ্যাটেন্ডেড দ্য পার্টি। এখানে দেখো মিস্টার আজাদ একজন ব্যক্তির নাম, সে কিন্তু একজন ব্যক্তি, আর কি দিয়ে যুক্ত আছে,
অ্যাকম্পানিড বাই। সো এখানে কি হবে? হ্যাজ হবে। তার মানে হচ্ছে ৩টি উদাহরণের ক্ষেত্রে কিন্তু আমাদের হ্যাজ হয়েছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আচ্ছা, আমাদের কিন্তু ৮টা রুল পড়ানো হয়ে গেল। এগুলো কিন্তু খুব কঠিন না। আমি সেজন্য কিন্তু তোমাদেরকে বলছি তোমরা কমেন্ট করবে। ইভেন তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছো। সো আমি বুঝতে পারছি তোমরা আমি যতটুকু পড়িয়েছি এই পড়ার ভিতর আছো এবং পড়াটি বুঝতে পারছো। আশা করি তোমরা রুল 8 পর্যন্ত যে পড়েছো তোমাদের কোনো সমস্যা নেই এবং তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপর আমরা পরবর্তী নিয়মটাতে চলে যাই। পরবর্তী নিয়মটাতে একটু চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে রুল 9। এটা হচ্ছে রুল 9। আচ্ছা, পরবর্তী নিয়ম আছে ইদার অর, নিদার নর। আচ্ছা, তোমাদের অবশ্যই ইদার অর, নিদার অর এইটা নিয়ে যে রুলগুলো থাকবে বা যে উদাহরণগুলো থাকবে তোমাদের এখানে একটু খাতায় নোট করে রাখতে হবে। এটা কিন্তু পরীক্ষায় অবশ্যই আসে। হুম, এটা কিন্তু তোমাদের এখানে যে পরীক্ষাগুলো হবে ইংরেজিতে যে ক্লাস টেস্ট বলো বা ফাইনাল পরীক্ষা বলো, এটাতে কিন্তু ইদার অর নিদার নর থেকে কিন্তু ফাইনালেও আসে, ক্লাস টেস্টেও কিন্তু আসে। হ্যাঁ, তো আমি কিন্তু শুরুতে পড়ানোর শুরুতে বলছিলাম যে শুরুর উদাহরণটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি খাতায় নোট করতে বলেছিলাম। এখন আবার ইদার অর নিদার নর যে বলছি এখানেও কিন্তু আমি কি নোট করতে বলছি। সো তোমাদের একটু খেয়াল রাখতে হবে, আমি কিন্তু আগেই বলেছি আমি পড়ানোর মাঝে মাঝে ইম্পর্টেন্ট কিছু বলে দিব, যারা বুদ্ধিমান তারা হচ্ছে নোট করবে বা খেয়াল রাখবে। হ্যাঁ, তো ইদার অর নিদার নর কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এবং এই নিয়ম থেকে কিন্তু একটা উদাহরণ সাধারণত প্রায় প্রতি বছরই আছে। আচ্ছা, তাহলে আমরা রুল 9 পড়ি। রুল 9 এ কি আছে? ইদার অর নিদার নর দ্বারা সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হলে ভার্ব সিঙ্গুলার হয়। আচ্ছা, তাহলে কি দেখো এখানে শুরুতে সুন্দর করে বলা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, খুব সহজ। হ্যাঁ, সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন ইদার হি অর হিজ ব্রাদার বি গিলটি। ঠিক আছে? ইদার হি অর হিজ ব্রাদার বি গিলটি। এখানে কি হবে বলো তো? হি, হি আছে, হি হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে কি হবে? ইজ হবে। আচ্ছা, অনেকে কমেন্ট করছো ইজ হবে। যারা কমেন্ট করছো ধন্যবাদ সকলকে, তার মানে বুঝতে পারছি যে তোমরা বুঝতে পারছো। ক্লাসে কি হয়? ক্লাসে কিন্তু তোমাদের ক্লাসে কিন্তু তোমাদের পড়াটা কিন্তু কি আমাদের পার্টিসিপেশনের মাধ্যমে হয়। তোমাদের কিন্তু জিজ্ঞেস করি, হ্যাঁ, তোমাদের কিন্তু জিজ্ঞেস করা হয় যে এটা কি হবে বলো তো। সো লাইভ ক্লাসে যেহেতু কোনো সুযোগ নেই কিভাবে হবে, তোমাদেরকে জিজ্ঞেস করার কিন্তু সুযোগ নেই। সো আমরা কিন্তু এই জন্য বলি কমেন্ট করবে। কমেন্ট করলে বুঝি যে হ্যাঁ, যে টপিকটা পড়াচ্ছি তোমরা টপিকটা বুঝতে পারছো। তো সেই জন্য কিন্তু কি তোমাদের কমেন্টটা জরুরি। আচ্ছা, তাহলে আমাদের 9 নাম্বারটা হয়ে গেল। ইদার অর নিদার নর দ্বারা সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হলে ভার্ব সিঙ্গুলার হয়। আচ্ছা, এবার আসি রুল 10। রুল 10 আসি। রুল 10 এ কি আছে? আচ্ছা, এখানে একজন এখানে একজন লিখেছো। আচ্ছা, তোমরা অনেক উচ্চারণ করো আইদার অর নাইদার নর। ঠিক আছে, এখানে হয়তো তোমরা ভাবতেছো যে আইদার অর নাইদার নর এরকম উচ্চারণ, আবার ভাবতেছো জিদার অর নিদার নর। এটা কিন্তু দুই ভাবে উচ্চারণ করা যায়। হুম, তোমরা যদি এখন তোমরা যদি ইদারকে যদি আইদার বলো সেটাও হবে, কিন্তু হচ্ছে এটা সঠিক উচ্চারণ সাধারণত ইদার। হ্যাঁ, ইদার বলে হয় এটাকে, বা হচ্ছে তুমি নেদার বা নাইদার বলতে পারো, কিন্তু নেদার নেদার নর বলা হয়। তো তো একজন কমেন্ট করেছো এখানে উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা এটার জন্য। আমি কি না জেনে নিশ্চয়ই তোমাদেরকে পড়াচ্ছি না। সো সো এটা কি এই কমেন্টটা কি ঠিক হয়েছে? আর না জেনে কি তোমাদের কোনো টিচার ক্লাস নেয়?
আচ্ছা, আমি কিন্তু শুরুতেই বলেছি তোমরা কোনো কিছু না বুঝলে বা না জেনে কিন্তু কোনো কিছু কমেন্ট করবে না। না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। পরীক্ষায় কি পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট সেটা আ জানার জন্য অবশ্যই কমেন্ট করবে। কিন্তু যেকোনো টিচার পড়ানোর সময় যদি তোমরা বা অন্য টপিকস ব্যাপারে বা অন্য কিছু ব্যাপারে কমেন্ট করো সেটা কিন্তু বাঞ্ছনীয় না। হ্যাঁ? ইভেন আ ঢাকা আইটিআর যে স্টুডেন্ট তারা তাদের কাছে যদি আমরা এরকম কমেন্ট পাই, আমি কিন্তু শুরুতেও বলেছি, আমি কিন্তু অন্তত নোট রাখি। হ্যাঁ, আমি কিন্তু নোট রাখি। তোমাদের কিন্তু কিছুদিন পরে ক্লাস শুরু হয়ে যাবে বা ক্লাস টেস্ট হবে। আমি কিন্তু নোট রাখবো ইভেন যারা ক্লাসের মাঝে অন্য কথা বলেছে আমি কিন্তু অবশ্যই তাদেরকে খেয়াল রাখবো। সো ক্লাসের মাঝে যখন পড়বে তোমরা পড়ার কথা হবে। নট অন্যের ভুল ধরা যেটা সঠিক হচ্ছে এটাও ঠিক না বা নিজেদের মধ্যে কমেন্ট করে যে কথা বলো সেটাও কিন্তু ঠিক না। আমি কিন্তু কমেন্ট গুলো প্রত্যেকটাই পড়ি। আচ্ছা, এখানে দেখো ইদার অর ইদার নর দ্বারা ভিন্ন নাম্বারের সাবজেক্ট যুক্ত হলে প্লুরাল প্লুরাল সাবজেক্টটি ভার্বের পূর্বে বসে এবং ভার্বটি প্লুরাল হয়। আচ্ছা, এখানে কি প্রথমে বলা হয়েছিল সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হবে, যে জন্য এখানে ইজ হয়েছিল। আর এখানে কি বলা হয়েছে, যদি ভিন্ন নাম্বার, হ্যাঁ এখানে বলা হয়েছে ভিন্ন নাম্বারের সাবজেক্ট যুক্ত হলে প্লুরাল সাবজেক্টটি ভার্বের পূর্বে বসে। ঠিক আছে, কি হবে, প্লুরাল সাবজেক্টটি ভার্বের পূর্বে বসে এবং ভার্বটি কি হবে, প্লুরাল হবে। আচ্ছা, দেখো এখানে বলা হয়েছে ভার্বের পূর্বে যে সাবজেক্টটি বসবে সেটা যদি প্লুরাল হয় তাহলে সে অনুযায়ী আমাদের কি হবে, ভার্বটি হবে। ঠিক আছে, আর শুরুতে বলা হয়েছিল ভার্বের শুরুতে শুরুতে যে সাবজেক্টটি হবে সেই সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় তাহলে কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। আচ্ছা, অনেকে আমি উদাহরণটা দেওয়ার আগে আর হবে লিখে দিচ্ছ, সমস্যা নাই, তার মানে তোমরা বুঝতে পারছো ধরে নিচ্ছি। আচ্ছা, neither the chairman nor the members be present, এখানে কি হবে, neither the chairman nor the members are present। এখানে যেহেতু মেম্বার্স হ্যাঁ আছে, সো এখানে কি হবে, আর হবে। তোমরা একটু খেয়াল রাখবে যে কোন ক্ষেত্রে তোমাদের সাবজেক্টটি ঠিক আছে সিঙ্গুলার হবে, ভার্বটি সিঙ্গুলার বসবে সেই নিয়মটা, এবং কোন ক্ষেত্রে সাবজেক্টটি প্লুরাল হবে এবং ভার্বটি প্লুরাল হবে সেই জিনিসটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, একজন লিখছে স্ক্রিন, একজনের এখানে বোঝা যাচ্ছে নেট সমস্যা খোলা দেখাচ্ছে। আচ্ছা, তোমরা কি আমার প্রেজেন্টেশনটি দেখতে পাচ্ছ আজকে? যেহেতু তোমরা আমার সাথে সাথে যাচ্ছ, ইভেন কমেন্ট করছো যে উদাহরণে কি হবে আমি ধরে নিচ্ছি তোমরা সকলে দেখতে পাচ্ছ। ইভেন কারো যদি মনে হয় সমস্যা, আমার মনে হয় তার ওখানে নেটওয়ার্কের সমস্যা। কারণ আজকে যে আমাদের এখানে নেটওয়ার্কের কোনো সমস্যা নেই। সো তোমরা যদি দেখতে পারো স্লাইড বা প্রেজেন্টেশনটি যদি যারা দেখতে পারছো বা শুনছো একটু কমেন্ট করবে, জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা রুল 11, রুল 11 দেখো। আচ্ছা, রুল 11টা কি দেখো, রুল 11টা আছে either or। আচ্ছা, আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো এ পর্যন্ত যে নিয়মগুলো, আহ এই পর্যন্ত যে তোমাদেরকে 10টা রুল বলা হয়েছে তোমরা কি বুঝতে পারছো? আমি কিন্তু কি খুব মানে আস্তে যতটুক আস্তে পড়ানো যায় সেটাই কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি। হ্যাঁ, স্লোলি পড়াচ্ছি তোমাদের। এরকম না যে একদিনে তোমাদের আহ অনেকগুলো রুল পড়িয়ে ফেলছি বা তোমরা বুঝতে পারছো কি পারছো না সেটা আমি খেয়াল করছি না। আহ আশা করি তোমরা বুঝতে পারছো, আমি ধরে নিচ্ছি তোমরা বুঝতে পারছো। সেই অনুযায়ী কিন্তু কি আমি কিন্তু অগ্রসর হচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যারা বুঝতে পারছো না, তারা কি বুঝতে পারছো না ওই উদাহরণটা লিখে একটু এখানে দিবে, তাহলে হয়তো বোঝা যাবে যে হ্যাঁ এই নিয়মটা বুঝতে পারোনি। এখানে দুই একজন কমেন্ট করেছো যে বুঝতে পারছো না, কি বুঝতে পারছো না সেই উদাহরণটা যদি তোমরা কমেন্ট করো তাহলে বোঝা যাবে যে হ্যাঁ এই নিয়মটা হয়তো বা বুঝতে পারোনি। কিন্তু আসলে এতক্ষণ পর্যন্ত সবগুলো নিয়মই কিন্তু কি খুব সহজ ছিল। মানে আমি কিন্তু এরকম কঠিন করে কিছু বলিনি যে বোঝা যাবে না। হ্যাঁ, তারপরে হয়তো আচ্ছা, এখানে বলেছো 10, রুল 10
10টা একটু একজন বুঝতে চেয়েছো। আচ্ছা ঠিক আছে, অবশ্যই বুঝাবো। আচ্ছা, আমার এখানে অনেকে লিখেছো যে বুঝতে পারছো। আচ্ছা, অনেকে লিখেছো বুঝতে পারছো, অনেকে লিখেছো যে, অধিকাংশ লিখেছো বুঝতে পারছো, একজন হয়তো লিখেছো যে বুঝতে পারোনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে কি দেখো, এখানে বলা হয়েছে 10 নম্বর রুল যেটা, আমি একটু তারপর আবার বলি। রুল 10 আর হবে। এটা খুব সহজ। যাই হোক, রুল 10টা যেহেতু বলেছো বুঝতে পারোনি, আমি তারপরে একটু আবার বলছি। ইদার অর নিদার নর দ্বারা ভিন্ন নাম্বার, একটু খেয়াল করো, ভিন্ন নাম্বারের সাবজেক্ট যুক্ত হলে, হ্যাঁ, যুক্ত হলে প্লুরাল সাবজেক্টটি ভার্বের পূর্বে বসে। দেখো, ভিন্ন নাম্বারের সাবজেক্ট যুক্ত হলে প্লুরাল সাবজেক্টটি কি হবে, ভার্বের পূর্বে বসে, এবং ভার্বটি কি হবে, প্লুরাল হবে। আচ্ছা, এখানে আমাদের খেয়াল রাখতে হবে কি, ইদার অর বা নিদার অর দিয়ে, এখানে যদি তোমাদের বইয়ের উদাহরণ নিদার নট দিয়ে আছে, উদাহরণটা যদি ইদার অর দিয়েও থাকতো, তাহলে কি, ভার্বের পূর্বের যে সাবজেক্টটা, এর আগে কি ছিল, যেমন নট দিয়েছিল, বা অ্যালং উইথ দিয়েছিল, বা ইন এডিশন টু, এগুলো দিয়েছিল। এর পূর্বের যে সাবজেক্ট, যেমন ছিল লিলি, দা হেডমাস্টার, এগুলো কি ছিল, সিঙ্গুলার সাবজেক্ট ছিল, হ্যাঁ। কিন্তু এখানে কি হয়েছে যে ভিন্ন ভিন্ন কোন সাবজেক্ট, যেমন কি, দেখো, দা চেয়ারম্যান ভিন্ন নাম্বারের, হ্যাঁ, দা চেয়ারম্যান অ্যান্ড দ্য মেম্বার্স, এখানে কি, আচ্ছা, এখানে কি দেখো, দা চেয়ারম্যান নট দ্য মেম্বার্স, এখানে কিন্তু আলাদা একটু বোঝানো হয়েছে, মেম্বার্স, মেম্বার্স এখানে কিন্তু চেয়ারম্যান এবং তার সদস্য, সদস্যদের কিন্তু প্লুরাল। আচ্ছা, সদস্য কি, সদস্য তো কিন্তু কি হয়েছে, প্লুরাল কিন্তু বোঝানো হয়েছে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ, আমি ধরে নিচ্ছি তোমরা তোমরা এখন কথা শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ, ইন্টারনেটে কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, রুল 10টা আমি একটু আবার বলি। আচ্ছা, এখানে কি হয়েছে দেখো, এখানে হচ্ছে তোমরা জাস্ট সহজ একটা জিনিস খেয়াল রাখবে, যে হচ্ছে নিদার নর বা ইদার অর যাই থাকুক না কেন, এখানে হচ্ছে ভার্বটা কি হবে, প্লুরালের ক্ষেত্রে, যেমন এখানে কি আছে, দা চেয়ারম্যান নট দা মেম্বার্স বি প্রেজেন্ট, খেয়াল করো, এখানে বি প্রেজেন্ট এটা আছে। আর শুরুতে দেখো রুল 9-এ কি ছিল, ইদার হি অর হিজ ব্রাদার, এখানে দেখো দা চেয়ারম্যান, দা চেয়ারম্যান নর দা মেম্বার্স, এখানে কিন্তু মেম্বারদেরকে বোঝানো হয়েছে, হ্যাঁ, এখানে কিন্তু মেম্বারদেরকে বোঝানো হয়েছে, মেম্বারদেরকে কিন্তু প্লুরাল বোঝানো হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে কি হয়েছে, আর হয়েছে। কিন্তু পূর্বের উদাহরণটা কি ছিল, ইদার হি অর হিজ ব্রাদার, এখানে কিন্তু কি, অর হিজ ব্রাদার্স বলা হয়নি, তার কিন্তু তার ব্রাদার, তার ভাই, সহজ, সিঙ্গুলার, তার ভাইও কি একটা সিঙ্গুলার ফর্ম, সেজন্য কিন্তু এখানে কি ছিল, ইজ ছিল। কিন্তু এখানে দেখো, চেয়ারম্যানের সাথে চেয়ারম্যান, না চেয়ারম্যান না মেম্বার্স, মানে তার সদস্যরা, এখানে কিন্তু সদস্যদেরকে বা সদস্য বৃন্দকে বোঝানো হয়েছে, যেটা প্লুরাল ফর্ম। সেই ক্ষেত্রে কিন্তু কি, এখানে ভার্বটা আর হয়েছে। এটা কিন্তু খুব সহজ। হুম, তার মানে শুরুতে দেখো, হিজ ব্রাদার, ব্রাদারও ছিল সিঙ্গুলার, সেই ক্ষেত্রে কি হয়েছে, ভার্বটা সোজা সিঙ্গুলার হয়েছে। এখানে দেখো মেম্বার্স, মেম্বার যেহেতু প্লুরাল আছে, সেই ক্ষেত্রে এখানে কি হয়েছে, আর হয়েছে। আচ্ছা, আশা করছি তোমরা এখন যে উদাহরণটা দিলাম, এরপর তোমরা এটা বুঝতে পারবে, মানে এটাতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা একটু 11 নম্বর, এরপর আমরা দেখো, এরপর আমরা হচ্ছে কি রুল 11-এ চলে যাই। রুল 11টা কি আছে, রুল 11টা আছে, ইদার অর নিদার নর দ্বারা যুক্ত সাবজেক্ট যদি ভিন্ন পার্সনের হয়, তবে ভার্বটির শেষে সাবজেক্ট অনুযায়ী হয়। আচ্ছা, এখানে দেখো, যদি সাবজেক্ট যদি ভিন্ন পার্সনের হয়, হুম, সাবজেক্ট যদি দ্বার দ্বারা যুক্ত সাবজেক্ট যদি ভিন্ন পার্সনের হয়, এখানে কিন্তু আবার পার্সনের ব্যাপার আছে, যেমন ফার্স্ট পার্সন, ঠিক আছে, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই পার্সন গুলা খেয়াল রাখতে হবে, যে এখানে পার্সনের ব্যাপারটা আছে। যদি পার্সন ভিন্ন পার্সনের হয়, সেক্ষেত্রে ভার্বটি শেষের সাবজেক্ট অনুযায়ী হয়। এখানে যদি কি হবে, শেষের যে সাবজেক্ট হবে, সেটা অনুযায়ী কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কি, সেই ওই ভার্বটা কিন্তু এখানে তাই হবে। আচ্ছা, দেখো, তোমাদের এখানে আছে, আচ্ছা, নিদার হি নর হিজ ফ্রেন্ডস হ্যাজ অ্যাটেন্ডেড দ্য ফাংশন, ঠিক আছে, নিদার হি নর হিজ ফ্রেন্ডস অ্যাটেন্ডেড দ্য ফাংশন, এখানে কি হবে,
আচ্ছা, তোমরা ৯ আর ১০ বোঝানোর পর লিখেছো বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, তার মানে আমি বুঝলাম যে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ যেহেতু তোমরা কমেন্ট করছো, তার মানে কি আমাদের কিন্তু পার্টিসিপেশনের মাধ্যমে পড়াশোনা হচ্ছে। আমি শুধু বলে যাচ্ছি, তোমরা কোনো রেসপন্স করছো না, তাহলে কিন্তু কি হতো, তাহলে মনে হতো যে হ্যাঁ শুধু আমি বলে যাচ্ছি তোমরা হয়তো শুনছো না। যেহেতু তোমাদের মাঝে প্রশ্ন হয়েছে বা বুঝতে পারোনি বলেছো, তার মানে আমি ধরে নিচ্ছি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে করছো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা একটু আসি যে এই ক্ষেত্রে কি হবে। দেখো, neither he nor his friends has attended the function। এখানে কি হিজ আছে, যেহেতু হিজ কি হি এর হি অথবা হিজ এর থার্ড পারসন, ঠিক আছে, সেই ক্ষেত্রে হিজ অনুযায়ী কিন্তু হ্যাজ হবে, হ্যাভ হবে না, হ্যাজ অ্যাটেন্ডেড দ্য ফাংশন। আচ্ছা, এবার আমরা রুল 12 আসি। তোমাদের একটু বলে দিই, রুল 9 and 10, ইদার অর এর রুল 9 and 10 কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু থেকে বিগত সালে পরীক্ষায় কিন্তু এসেছে। সো এটা কিন্তু ভালো করে পড়তে হবে। রুল 9 এবং 10 যে দুটো জিনিস আমি দুইবার করে পড়ালাম, ঠিক আছে। সো এটা কিন্তু একটু পড়তে হবে। আচ্ছা, এবার আসি রুল 12। কোন সেন্টেন্সে বিভিন্ন পার্সন, একটু খেয়াল করো, আমি একটু আগে পার্সনের কথা বলেছিলাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ঠিক আছে। কোন সেন্টেন্সে বিভিন্ন পার্সনের নাউন ও প্রোনাউন, আমি আবার বলছি, কোন সেন্টেন্সে বিভিন্ন পার্সনের নাউন ও প্রোনাউন একত্রে লিখবার সময়ে প্রথমে, খেয়াল করো প্রথমে কি হবে, প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, শেষে ফার্স্ট পার্সন বসে। আচ্ছা কি হবে, এটার কিন্তু একটা নিয়ম আছে, 2-3-1। হুম, 2-3-1 এটা মনে রাখার। কোন ক্ষেত্রে 2-3-1 হবে, কোন সেন্টেন্সে বিভিন্ন পার্সনের নাউন এবং প্রোনাউন যদি একত্রে লিখি, নাউন এবং প্রোনাউন যদি আমরা একত্রে লিখি, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে প্রথমে হবে সেকেন্ড পার্সন, তারপর হবে থার্ড পার্সন এবং শেষে হবে ফার্স্ট পার্সন। আচ্ছা, আচ্ছা তাহলে আমরা এখানে কি হবে, এখানে হচ্ছে আই, ইউ এন্ড হাবিব। এখানে আই কি, আই হচ্ছে যে ফার্স্ট পার্সন, দেখো এখানে কিন্তু আই ফার্স্ট পার্সন, ইউ কি, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, এন্ড হাবিব কি, হাবিব কিন্তু থার্ড পার্সন। এখানে এটা খেয়াল রাখতে হবে, আই, ইউ এন্ড হাবিব বি প্রেজেন্ট। হ্যাঁ, এখানে কিন্তু কি আছে, বিভিন্ন পার্সনের নাউন ও প্রোনাউন যদি একত্রে লিখি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা এখন চেঞ্জ হবে। সেক্ষেত্রে প্রথমে কি হবে, ইউ, হাবিব এন্ড আই আর প্রেজেন্ট, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে, প্রথমে ইউ বসেছে সেকেন্ড পার্সন, তারপরে হাবিব থার্ড পার্সন, তারপরে আই মানে ফার্স্ট পার্সন, 2-3-1, সেই ক্ষেত্রে আই আর প্রেজেন্ট। আচ্ছা, এরপরে দেখো এটা খুব সহজ, এরপরেরটা দেখি। এরপরে কি, যদি এরকম কোনো নিয়ম থাকে, কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রম। আমি কিন্তু বলেছি প্রতিটা রুল বা হচ্ছে উদাহরণ বা যে কোনো সেন্টেন্স বা টেন্স, প্রত্যেকটার কিছু কি কি ছিল, আমাদের কিন্তু ব্যতিক্রম ছিল, সেখানে কিন্তু একটা ব্যতিক্রম আছে। যদি দোষ স্বীকার করা হয়, দোষ মানে কি, গিলটি, কোন একটা সেন্টেন্স দিয়ে যদি 3 ধরনের পার্সন থাকে, এবার এটাতে যদি দোষ স্বীকার করা হয়, সেই ক্ষেত্রে কি হবে, প্রথমে ফার্স্ট পার্সন হবে, তারপর সেকেন্ড পার্সন হবে এবং সর্বশেষ থার্ড পার্সন হবে। দেখো কি আছে, ইউ, হাবিব এন্ড আই বি গিলটি। এখানে কিন্তু গিলটি আছে, দেখো প্রথমটাতে কি ছিল, প্রেজেন্ট ছিল, হ্যাঁ যে সকলে উপস্থিত, কিন্তু এখানে কি গিলটি। আমাদের একটু খেয়াল রাখতে হবে, পরীক্ষায় যদি ধরো আসে প্রেজেন্ট না এসে আসলো গিলটি, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যদি 2-3-1 নিয়মটা দাও, যে প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন দাও, তাহলে কিন্তু হবে না। এক্ষেত্রে কিন্তু একটু উল্টো হবে, এক্ষেত্রে হবে সহজ 1-2-3। তার মানে হবে প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি হবে, আই, ইউ এন্ড হাবিব আর গিলটি, দেখো আর হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে হবে আর হবে, হ্যাঁ, আই, ইউ এন্ড হাবিব আর গিলটি, ঠিক আছে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে হচ্ছে যদি গিলটি থাকে বা যদি কোনো দোষ স্বীকার করা বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিব এখানে 1-2-3 নিয়ম অনুযায়ী বসবে। এবং যদি অ্যাজ ইউজুয়াল একটা বাক্য হয়, যদি সাধারণ কোনো সিম্পল কোনো বাক্য হয়, কোনো গিল্টি প্রকাশ করেনি, সাধারণ কোনো অর্থ প্রকাশ করেছে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে হবে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপরে হচ্ছে ফার্স্ট পার্সন।
যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সময় শেষ হয়ে এসেছে। আমাদের সময় প্রায় শেষ। তো হচ্ছে আশা করছি আজকে আমি যে তোমাদেরকে 13টি রুল বুঝিয়েছি, তোমরা আশা করছি 13টি রুল খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ইভেন যদি কারো মনে হয় যে তারপরেও কোনো সমস্যা, তাহলে তোমরা কমেন্ট করে রাখবে। আমি পরবর্তী ক্লাসে অবশ্যই চেষ্টা করব তোমাদের উম, ওই যে রুলটি নিয়ে সমস্যা আছে ওই রুলটি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ লাইভ ইংরেজি ক্লাসে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। কারণ আমি প্রত্যেকজন